ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। দেখো বন্ধুরা, সামনে তোমাদের ভিএসও লেয়ার 1 এক্সাম। আর আমরা জানি যে এই এক্সামে 15টা ম্যাথসের উপরে প্রবলেম দেবে। তো আশা করি তোমাদের প্রিপারেশন এখন শেষ লগ্নে পৌঁছেছে, তোমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করেছো, এটাই আমি আশা করছি। আমি আগেও বেশ কিছু ভিডিওতে বলেছি যে ম্যাথস আর লাইফ সায়েন্সটাতে মেন ফোকাস করতে হবে, কারণ এগুলো স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আসবে। ম্যাথসে যত তুমি প্র্যাকটিস করেছো তার উপর ডিপেন্ড করে আমরা মার্কস পাবো। তো ম্যাথসে 15টার মধ্যে চেষ্টা করবে যে 12টা বা 13টা কারেক্ট করার, তবে কিন্তু তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। তো আজকে দেখো, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির উপরে আমি কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে, এই রিকোয়েস্ট রইলো। আশা করি এটা তোমাদের অনেক হেল্পফুল হবে। আর আমি যেগুলো যেগুলো এই ভিডিওতে আমি যেই ফর্মুলাগুলো নিয়ে বলবো, সেগুলোকে তোমরা দরকার হলে ভিডিও পজ করে তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করতে থাকবে এবং সেগুলো নিয়ে প্র্যাকটিস করবে। পরীক্ষায় তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা পাটিগণিত দিয়ে শুরু করছি। দেখো, পাটিগণিত আমি যেগুলো পয়েন্ট আউট করব সেইগুলোকে মেনলি ফোকাস করবে। এখানে অনেক ফর্মুলা বা সূত্র থাকবে। সব এই তোমাদের এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয়। যেগুলো যেগুলো আমি বলবো বা আলোচনা করব সেগুলো মেনলি দেখে রেখো। ঠিক আছে? দেখো, কিছু কিছু হয়তো কনসেপচুয়াল প্রশ্নও থাকবে। তো তোমরা ভিডিওটা পজ করে কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট আমি বলবো বা তোমাদের মনে হবে সেটা কিন্তু তোমরা নোট ডাউন করতে থাকবে। তো পাটিগণিতে দেখো, প্রথমে যদি আমরা দেখি যে যে সকল সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের যৌগিক সংখ্যা বলে। ঠিক আছে? তো লসাগু গসাগু চ্যাপ্টার থেকে দেখো, দুটি পূর্ণ সংখ্যার গসাগু 1 হলে তাদের কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা বলে। এগুলো আমরা জানি। ঠিক আছে? একটা ভগ্নাংশ লব আর হর দিয়ে তৈরি হয়। ভাজ্য, এগুলো দেখো অনেক বেসিক জিনিস, এগুলো হয়তো ক্লাস 6-7 এর জিনিস, কিন্তু এইগুলো অনেক সময় কি হয়, পরীক্ষার সময় পরীক্ষা হলে অনেক সময় কনফিউশন থাকে। তাই এগুলো হচ্ছে খুব বেসিক জিনিস। তাই আমি বেসিক জিনিসগুলোর থেকে আমি শুরু করছি, তারপর একটু অ্যাডভান্স লেভেলে যাব। যে কোনো একটা ভাগের ক্ষেত্রে আমরা জানি ভাজ্য, যেটা ভাজ্য হলো যাকে ভাগ করা হচ্ছে, ভাজক হলো কি যেটা দিয়ে ভাগ করছো, ভাগফল আর ভাগশেষ। ঠিক আছে? তো ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এগুলোর জন্য তোমাদের ভুল না হয়। আর এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা, এই যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে? দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু কি তাদের লসাগু ইন্টু গসাগু। এটা দিয়ে কিন্তু অঙ্ক আসতেই পারে। তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো করে করবে। আচ্ছা, ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? এটা খুব গোলায়, অনেকের এটা আমি জানি গুলিয়ে যায়। তো এটা কিন্তু কনফিউশন যেন না হয়, কয়েকটা ভগ্নাংশের লসাগু লসাগু যখন করবে, লবগুলির লসাগু বাই নিচে হরগুলির গসাগু। ঠিক আছে? উল্টোটা করবে না কিন্তু। লসাগুর ক্ষেত্রে লবের লসাগু হবে, হরের গসাগু হবে। এটা ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে। আবার সিমিলারলি ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে ওপরে লবগুলোর গসাগু হবে, নিচে হরগুলোর লসাগু হবে। ঠিক আছে? উল্টোটা, এটা কিন্তু ভুল করবে না। নেক্সট দেখো, ট্রেনের অঙ্ক বা সময় দূরত্বের অঙ্ক যদি থাকে, আমরা জানি অতিক্রান্ত দূরত্ব যেটা আছে, অতিক্রান্ত দূরত্ব হলো বেগ ইন্টু সময়। ঠিক আছে? এটা আমরা জানি। মানে দূরত্ব যদি এস হয়, বেগ যদি ভি হয়, আর যদি সময় টি হয়, তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। ঠিক আছে? নেক্সট, একটা পোস্টকে অতিক্রম করতে এই কনসেপ্টগুলো জানতে হবে। দেখো, একটা পোস্টকে অতিক্রম করতে একটা ট্রেনকে উহার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হয়। ঠিক আছে? একটা পোস্টকে বা একটা মানুষকে যদি অতিক্রম করতে হয়, তাহলে ট্রেনের যা দৈর্ঘ্য হবে সেটাই কিন্তু হবে তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ঠিক আছে? কিন্তু ধরো ট্রেনের যে দৈর্ঘ্য হবে সেটাই, মানে একটা পোস্টকে তুমি যখন অতিক্রম করবে, সেই ক্ষেত্রে যে দৈর্ঘ্যটা ও অতিক্রম করবে সেটাই হয়ে যাবে তোমার হচ্ছে নিজের যে দৈর্ঘ্য ট্রেনের সেটা হবে। ওকে? একটা সেতুকে বা একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে একটা ট্রেন সেতু, তখন তার নিজের দৈর্ঘ্যের সমষ্টির সমান দূরত্ব অতিক্রম করতে হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে টোটাল দূরত্ব অতিক্রম করতে হয় কত? ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ঠিক আছে? কিন্তু মনে রাখবে, একটা পোস্টকে বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা ব্যক্তিকে অনেক সময় অঙ্ক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নিজের যে সমান দৈর্ঘ্য সেটাই অতিক্রম করতে হয়। এটা মনে থাকে যেন। আচ্ছা, নৌকা স্রোতের অঙ্ক আসতে পারে। স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে কি হবে? স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ।
আর স্রোতের প্রতিকূলে কি হবে, তখন মাইনাস হবে। নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, এইগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো মাথায় রাখবে। আচ্ছা, কতগুলো রাশির যে গড়, গড় সবসময় কি হবে, রাশিগুলির সমষ্টি থাকবে, রাশিগুলির সমষ্টি ডিভাইডেড বাই টোটাল কতগুলো রাশি আছে সেইটা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট তোমাদের বলি, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা আমি বলছি। এখানে দেখো, একটা সমানুপাতের চারটি পদের মধ্যে যে কোনো তিনটি পদ মনে করে দেওয়া থাকলে চতুর্থ পদটি যে পদ্ধতিতে নির্ণয় করা তাকে ত্রৈরাশিক পদ্ধতি বলে, এটা আমরা জানি। ধরো এক্স বাই ওয়াই ইকুয়াল টু জেড বাই পি আছে, তো সেই ক্ষেত্রে যে ভ্যালুগুলো দেওয়া থাকে সেটার থেকে আমরা যেটা আমাদের বের করতে হবে সেটা বের করতে পারি। নেক্সট হচ্ছে দেখো, সরল অংশীদারি কারবারের সময় বিভিন্ন অংশীদারের মূলধন ব্যবসায় একই সময়ের জন্য নিয়োজিত হয়। ঠিক আছে, মানে ধরো দুজন ব্যক্তি একটা মূলধন, কিছু তাদের মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো, তো তারা যদি একই সময়ে যদি শুরু করে তাহলে কিন্তু তাদের, ফর এক্সাম্পল, 1 বছরের জন্য ওরা হয়তো ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করছে, তাহলে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য কিন্তু ওটা ক্যালকুলেট হবে। এক্ষেত্রে অংশীদারদের মধ্যে নিজ নিজ মূলধনের অনুপাতে লাভ বা ক্ষতির অংশ কিন্তু বণ্টিত হয়। ঠিক আছে, মানে ধরো এ 12,000 টাকা দিয়ে মূলধন দিল, আর বি ধরো 15,000 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করলো, তাহলে সেই ক্ষেত্রে বছরের শেষে যদি ওদের লাভ বা ক্ষতির অংশ যেটা কিনা তোমার ডিস্ট্রিবিউট হবে, সেটা হবে কিন্তু 12,000:15,000, মানে 12:15, মানে কাটাকুটি করে যেটা হয় এইভাবে। ঠিক আছে, তো তোমাদের এই লেভেলে তোমাদের আর বেশি কিছু জানার দরকার নেই, এগুলো বেসিক জিনিসের উপরই অঙ্ক থাকবে, তবে একটু কনসেপচুয়াল থাকবে। আচ্ছা, নেক্সট দেখো, শতকরা, শতকরাটা কি, 5%, মানে আমরা জানি 5/100 শতকরা, তাই না? তারপর 3/4, 3/4 কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি সমান শতকরা পরিমাপ পাওয়া যায়। 3/4 × 100 মানে 75%। ওকে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য আসতে পারে এখানে, এখানে খুব একটা জটিল যে লাভ ক্ষতির অঙ্ক আসবে তা নয়, ওটা তোমাদের 9-10-এও থাকে। এখানে যেহেতু ক্লাস 8 পর্যন্ত বলা হয়েছে, 7-8 কে সিলেবাসকে মাথায় রেখেই প্রশ্ন করা হবে আশা করছি। তো ক্রয় মূল্য কাকে বলে, যে মূল্যে আমরা কোনো দ্রব্য কিনি তাকে ক্রয় মূল্য বলে। আর বিক্রয় মূল্য কি, যে মূল্যে আমরা দ্রব্যটা বিক্রি করি তাকে বিক্রয় মূল্য বলে। লাভ কি হবে, লাভ হবে হচ্ছে দেখো, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমি যা যা বলছি তোমরা খাতায় নোট ডাউন করতে থাকো, এবং যেগুলো আমি মার্ক করছি ভিডিওটাকে পজ করে এটাকে কিন্তু নোট ডাউন করতে থাকো। এই এই যে ফর্মুলা খাতাটা তোমাদের পরীক্ষার আগে, আমি বিশ্বাস করি এটা প্রচণ্ড হেল্পফুল হবে। পরীক্ষার দিন সকালে বা আগের দিন রাতে তুমি হয়তো রিভিশন দিচ্ছ, তখন কিন্তু এই ফর্মুলাগুলোই তোমার কাজে লাগবে। সেই জন্য আমার মনে হলো যে এরকম তোমাদের জন্য একটা ভিডিও করি। এনিওয়ে, তা লাভ কি হবে, লাভ দেখো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সেক্ষেত্রে ক্ষতি কি হবে, ক্ষতি হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই তো? আচ্ছা, লাভের শতকরা হার যদি বের করতে বলে, মোট লাভ বের করলে মোট লাভ ডিভাইডেড বাই, জাস্ট আ মিনিট, দেখো, লাভের শতকরা হার মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, আর ক্ষতির শতকরা হার কি হবে, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। আচ্ছা, কোনো দ্রব্যে, কোনো দ্রব্য যে মূল্যে বিক্রি করার জন্য চিহ্নিত করা হয় তাকে ধার্য মূল্য বলে। ধরো দোকানে তুমি যখন কিছু কিনতে যাও, তখন একটা জুতো কিনতে গেছো, তো জুতোর যে জুতোতে সেখানে যে একটা মার্ক করা থাকে প্রাইস, সেটাকে ধার্য মূল্য বলা হচ্ছে। আর ধার্য মূল্যের উপর যে মূল্য কমানো হয় তাকে ছাড় বলে। তাকে কি বলে, ছাড় বা ডিসকাউন্ট বলে, আমরা ইংলিশে ডিসকাউন্ট বলছি। ঠিক আছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমরা এই ফর্মুলাটাকে মুখস্থ করে নেবে, যদি এই ধরনের অঙ্ক আসে ডাইরেক্ট এই ফর্মুলাতে তুমি বসিয়ে অঙ্কটাকে করতে পারো, যেহেতু এটা এমসিকিউ। তো তোমরা প্র্যাকটিস করে নেবে এরকম অঙ্ক। দেখো, বলছে কোনো অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে বিক্রেতা ও ক্রেতা উভয়কেই X% করে ঠকায়। ঠিক আছে, দুজনকেই যদি X% করে ঠকায়, তাহলে ওভারঅল লাভ কত হয়, X + 200/100%। ঠিক এক্স্যাক্টলি এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবে। যদি ক্রেতা ও বিক্রেতা উভয়কেই X% করে ঠকায়, পরীক্ষায় প্রশ্ন থাকবে হয়তো 10% করে ঠকিয়েছে বা 4% করে ঠকিয়েছে, তাহলে ওভারঅল ওর কত লাভ হয়, X × X + 200/100। ওকে, আচ্ছা, মুদ্রা মূল্যে X% হ্রাস পেলে একই পরিমাণ কোনো নির্দিষ্ট দ্রব্য বিক্রি করতে 100x/100 - X% টাকা
বেশি লাভবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট। দুটি দ্রব্য একই মূল্যে বিক্রয় করে ধরো একটাতে X% লাভ হয়েছে আর একটাতে X% ক্ষতি হয়েছে। দুটো মূল্য ধরো ফর এক্সাম্পল 400 টাকায় বিক্রি করা হয়েছে। তো দেখা যাচ্ছে একটাতে X% লাভ হয়েছে আর একটাতে X% ক্ষতি হয়েছে। দুটোতেই ধরো 4% করে, একটাতে লাভ হলো আর 4% ক্ষতি হলো। তাহলে মোটের উপর ক্ষতি হবে X² / 100%। তোমরা ডাইরেক্ট কিন্তু এই ফর্মুলার থেকে বের করে ফেলতে পারো। তোমরা এগুলো খাতায় নোট ডাউন করতে থাকো, তোমাদের হেল্পফুল হবে। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, আমি স্টার মারছি। সেটা হচ্ছে একটা দ্রব্যের ধার্য মূল্যের ওপর পরপর একবার X% ছাড় দিল, আবার Y% ছাড় দিল। মোটের ওপর ছাড় কত? মোটের উপর ছাড় হচ্ছে X+Y - XY/100%। ঠিক আছে? এটা মনে রাখবে। যে তোমাকে হয়তো না হলে তোমাকে ক্যালকুলেশন করতে হয়, প্রথমে X% ছাড় দিলে কত হলো, তার তার উপর আবার Y% ছাড় দিচ্ছ। সেটা না করে ডিরেক্টলি তুমি X% ও Y% ছাড় দিলে মোটের উপর ছাড়টা কিন্তু এই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট তুমি বের করতে পারবে। ওকে, ঠিক আছে। তারপরে তোমরা যেটা দেখবে, সুদ আসল তোমাদের এখন দরকার নেই, তাই আমি এটা নিয়ে আলোচনা করছি না। আচ্ছা, দেখো, কোনো শহরের বর্তমান জনসংখ্যা পি এবং জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক R% হলে বছর পরে জনসংখ্যা কত হবে? বলতেই পারে, একটা প্রশ্ন দিল। ঠিক আছে? মানে এখন জনসংখ্যাটা পি আছে মনে করো, আর প্রত্যেক বছর R% করে জনসংখ্যা বাড়ে। তাহলে বললো 10 বছর পরে বা 5 বছর পর জনসংখ্যা কত হবে। তো ডাইরেক্ট এই ফর্মুলাতে বসিয়ে তোমরা কিন্তু আহ, কত হবে জনসংখ্যাটা বের করতে পারো। ঠিক আছে? এইটাকে নোট করো। নেক্সট, এটা এখন আর কিছু লাগবে না। ঠিক আছে, পাটিগণিতে মোটামুটি এইগুলো। আর নল চৌবাচ্চা থাকে, নল চৌবাচ্চাতে কিছু কিছু প্রশ্ন থাকে। তারপর পিতা পুত্রের অঙ্ক, এইগুলো তোমরা কিন্তু অবশ্যই জানো, সেটার কোনো পার্টিকুলার ফর্মুলা হয় না, তো ওগুলো যেভাবে দেবে। এই যে ফর্মুলাগুলো দিলাম এটা হচ্ছে শর্টকাট। অনেক সময় পরীক্ষার সময় কম থাকে বা ডাইরেক্ট যদি কিছু থাকে, একটু ট্রিকি প্রশ্ন আছে, তোমরা ডাইরেক্ট হয়তো এই ফর্মুলাতে বসিয়ে কিন্তু করতে পারবে। ওকে, নেক্সট দেখো বীজগণিত। বীজগণিতে সব ফর্মুলাগুলো আমি এখানে একসাথে আমি কালেক্ট করেছি। তো এই ফর্মুলাগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। তোমরা যদি জেনে থাকো ভালো কথা, না জানলে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করতে পারো। এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা। দেখো, A+B² A-B² A² - B² A² + B² দুটো ফর্মুলা আছে, অঙ্ক অনুযায়ী তোমরা বসাবে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, A+B² - A-B²। আবার দেখো, A² + B² + A² - B², 2 × A² + B², এই দুটো ফর্মুলা, এটা আর 4AB, এটা কিন্তু তোমাদের কোনো কোনো অঙ্কে তোমাদের অনেকটা টাইম সেভ করবে। এবং তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু তোমাদের খুব দরকারি একটা ফর্মুলা, এটা তো অবশ্যই নোট করবে। দেখো, এবিটা তোমার যদি মনে না থাকে, তুমি যদি এই ফর্মুলাটা মনে রাখো তবে কিন্তু এটাও তুমি পারবে। ঠিক আছে? এত ফর্মুলা মনে রাখতে হবে না, যেই ফর্মুলাগুলো আমি এখানে দিয়েছি সেইগুলো যদি মনে রাখো তাহলে এনাফ। ঠিক আছে? তারপরে দেখো, A+B+C² ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, A² + B² + C², তাহলে কি হলো? মানে তুমি যদি এইটা মনে রাখো, তুমি এইটা অবশ্যই কিন্তু পারবে। ঠিক আছে? তো দুটো মনে রাখতে হবে না, তোমাকে এটা মনে রাখো, এই ফর্মুলাটা মনে রাখো, A+B+C² ফর্মুলা। তারপর A+B³ ফর্মুলা, A-B³ ফর্মুলা, A³ + B³ A³ - B³ ওকে। তারপর দেখো, আচ্ছা, A³ + B³ আর A³ - B³ এটা হচ্ছে মান নির্ণয়ের ফর্মুলা। আর এই দুটো হচ্ছে উৎপাদকের ফর্মুলা। সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, তোমরা নোট ডাউন করতে থাকো। ওকে, নেক্সট দেখো, A³ + B³ + C³ - 3ABC, এই যে ফর্মুলাটা আছে, এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা দিয়ে অঙ্ক আসতে পারে, আমাদের ভিওসি লেভেলে কিন্তু এরকম অঙ্ক এর আগেও এসছে। তো এটা আমরা A+B+C ইন্টু A² + B² + C² -AB - BC - CA, অথবা হাফ কমন নিয়ে এইভাবেও করতে পারি। ওকে, তো এইটা তোমরা কিন্তু কিভাবে এটা এটা এলো, তোমরা যদি এটা জানো কমেন্ট বক্সে আমাকে এটা তোমরা জানাও যে হ্যাঁ এটা আমরা পারবো। যদি না পারো তাহলে পরে আমাকে জানাবে। তাহলে আমি এটা তোমাদের বলে দেবো যে কিভাবে এইখান থেকে কিভাবে এখানে এলো, সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো। তোমরা চেষ্টা করবে, নিজেরা একবার চেষ্টা করো। ঠিক আছে? নেক্সট দেখো, A+B+C যদি 0 হয় তাহলে A³ + B³ + C³ = 3ABC হয়। এইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে।
ওকে, নেক্সট দেখো আমরা সূচকে আসছি। সূচকে আমরা জানি যদি আমাদের বেস যদি সেম হয় আর ঘাত যেটা আছে সেটা যদি পাওয়ারটা যদি আলাদা আলাদা হয় তাহলে যোগ হয়, গুণের ক্ষেত্রে কি হয় যোগ হয়, আর ভাগের ক্ষেত্রে কি হবে মাইনাস হবে। সিমিলারলি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এ টু দি পাওয়ার এম এন হয়। আর এ বি হোল টু দি পাওয়ার এন মানে এটা এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হচ্ছে। কিভাবে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হচ্ছে তোমরা আশা করি জানো। তো ওকে, নেক্সট দেখো এ বি সি বাস্তব সংখ্যা আর এ মাইনাস বি মাইনাস সি স্কোয়ার, বি মাইনাস সি তার স্কোয়ার আর সি মাইনাস এ স্কোয়ার যদি জিরো হয় তা হলে এ মাইনাস বি ইকুয়াল টু জিরো হবে, বি মাইনাস সি জিরো হবে, সি মাইনাস এ জিরো হবে, অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে। মানে দুই বা ততোধিক সংখ্যার বর্গের সমষ্টি যদি জিরো হয় তবে তারা ইন্ডিভিজুয়ালি তারা আলাদা আলাদাভাবে কিন্তু জিরো হয়। এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু অনেক অঙ্ক করতে পারি, পরীক্ষায় কিন্তু অবশ্যই এরকম অঙ্ক আসতে পারে। তোমরা একটা হয়তো ফরম্যাটে পেলে যে এরকম হয়, ফর এক্সাম্পল তুমি এরকম একটা রাশি পেলে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার জিরো। সেই ক্ষেত্রে এ মাইনাস বি ইকুয়াল টু জিরো হবে, বি মাইনাস সি জিরো হবে, সি মাইনাস এ জিরো হবে, অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ঠিক আছে? আচ্ছা, তারপর এ প্লাস বি প্লাস সি হোল কিউব ফর্মুলা যদি একটু কমপ্লিকেটেড অঙ্ক হয় তাহলে এই ফর্মুলাটা কাজে লাগতে পারে। তোমরা এই ফর্মুলাটাও তোমরা একবার জেনে নেবে। ওকে, নেক্সট এগুলো দিয়ে কিছু উৎপাদকের বিশ্লেষণ হয়তো আসতে পারে, এগুলো জাস্ট একবার দেখে নিও, যদি মনে থাকে ভালো কথা, না হলে তোমরা এগুলো খাতা একবার করে একবার দেখে নিও কিভাবে হলো। আশা করি তোমরা এগুলো জানো সবই, এগুলো ক্লাস এইটে তোমরা অলরেডি করেছো এই উৎপাদক বিশ্লেষণগুলো। ওকে, আচ্ছা, তারপর এটা আমি বললাম এর আগে যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির কিন্তু গুণফল হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, সমীকরণে তোমাদের মনে হয় না সেইভাবে আসবে, তাই আমি এটা নিয়ে এগোচ্ছি না। নেক্সট, আচ্ছা দেখো এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ছেদবিন্দু হলো মূল বিন্দু, যার স্থানাঙ্ক আমরা জানি জিরো জিরো। এক্স অক্ষের উপর অবস্থিত যদি কোনো বিন্দু হয় তাহলে সব বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা কিন্তু জিরো হয়ে যায়। আর ওয়াই অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে কিন্তু তার এক্স স্থানাঙ্কটা জিরো হয়ে যায়। মানে ধরো বেসিক্যালি কি হচ্ছে, ধরো আমার এটা হচ্ছে ও, তাই তো, এটা হলো তোমার এক্স অ্যাক্সিস। ওকে, আর এটা ধরো ওয়াই অ্যাক্সিস। এবার ধরো একটা বিন্দু আছে এক্স অ্যাক্সিসের উপর একটা বিন্দু আছে পি, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে দেখো এক্স, মানে যেটা থাকবে এক্স কমা জিরো। মানে এটা তার মানে কি বলতে পারি, এই জিরোটা যেটা এটা তো ওয়াই অক্ষের না, এটা তো ওয়াই অক্ষের দিক, তার মানে কি বলতে পারি এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে তার ওয়াই স্থানাঙ্কটা কিন্তু জিরো হয়। সিমিলারলি এই পি বিন্দুটা যদি এখানে থাকতো তাহলে এর এর স্থানাঙ্ক কত হতো? এর স্থানাঙ্ক হতো দেখো ওয়াই, সরি জিরো, এটা হবে জিরো কমা, এক মিনিট এটাকে মুছে দিই। সেই ক্ষেত্রে কি হবে দেখো, ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে তার স্থানাঙ্ক কত হবে? জিরো কমা ওয়াই। তার মানে এই জিরো যে প্রথমটা, এটা এটা তো তোমার এক্স এর জন্য, তাই না? তাহলে কি বলতে পারি, ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে তার কিন্তু এক্স স্থানাঙ্কটা কি হয়ে যায়? জিরো। এটা কিন্তু আসতে পারে, এবং এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন। ওকে, নেক্সট এই যেটা আমি বললাম এক্স অক্ষের সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল টু জিরো। ওয়াই অক্ষের সমীকরণ কি হবে? এক্স ইকুয়াল টু জিরো। ওকে, আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু সি হবে। দেখো এক্স অক্ষের সমান্তরাল কোনো একটা রেখা, ফর এক্সাম্পল ধরো এরকম একটা রেখা হলো, সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে? ওয়াই ইকুয়াল টু সি হবে। এই সিটা অ্যাকচুয়ালি কত, এখান থেকে যে এইটুকু ডিস্টেন্সটা এটাই হচ্ছে তোমার কি সি। ওকে, সিমিলারলি ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি হয়ে যাবে? এক্স ইকুয়াল টু সি, যেখানে সি একটা ধ্রুবক। মানে ওয়াই অক্ষের সমান্তরাল ধরো এইরকম একটা রেখা হলো, সেই ক্ষেত্রে এইটুকু যে ডিস্টেন্স আছে এটাই হচ্ছে আমার সি হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হলো, ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ হলো এক্স ইকুয়াল টু সি। দ্বিঘাত সমীকরণ তোমাদের নেই। ওকে, নেক্সট আমি প্রসিড করছি। ওকে, আপ টু দিস ঠিক আছে, এইগুলোই আমাদের ইম্পর্টেন্ট ছিল। বীজগণিতের ক্ষেত্রে তোমরা ফর্মুলাগুলো আশা করি নিয়ে নিয়েছো, যদি না না লিখে থাকো তাহলে আগের
একটু আগের যে আমি বললাম সেগুলোকে ভিডিওটাকে পজ করে তোমরা কিন্তু নোট ডাউন করে নিও। ওকে। আচ্ছা, একটা জিনিস বলি, এই যে রুট এইট অনেক সময় দেখা গেল তোমাদের অঙ্কে উত্তর এলো রুট 18, এবার রুট 18টাকে ভাঙলে কিন্তু 3√2 হয়। উত্তরে হয়তো 3√2 আছে, তুমি হয়তো বুঝতে পারছো না, সেই জন্য এটা কিন্তু দেখে নেবে। রুট 18 মানে 3√2, রুট 27 মানে হচ্ছে 3√3, ঠিক আছে? রুট 18 হলো 3√2, রুট 50 5√2। তো এইগুলো কিন্তু টোটালি কিন্তু ভিতরের মানে এই যে রুট 50 আছে ফর এক্সাম্পল, তো 50টাকে ভেঙে নিয়ে যেটা হচ্ছে সেটা কিন্তু বের করবে, ঠিক আছে? নেক্সট আমরা জ্যামিতিতে আসি। পাটিগণিত বীজগণিত হয়ে গেল। জ্যামিতিতে তোমরা এগুলো হচ্ছে বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যদি একবার জাস্ট গো থ্রু করে নিও, আমার ভিডিওটা পজ করে দেখে নিও। তারপরে দেখো, লম্ব আর সমকোণ তোমরা জানো, এটা ত্রিভুজ খুব ইম্পর্টেন্ট কিন্তু ত্রিভুজ এবং পরীক্ষায় কিন্তু ছবি দিয়ে দেবে, কিছু কিছু প্রবলেমসে ছবি দিয়ে বলবে এই অ্যাঙ্গেলটা বের করো, ওই অ্যাঙ্গেলটা বের করো। তো তোমরা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দেখতে হবে না, ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস, ঠিক আছে, এইগুলো কিন্তু ট্রাপিজিয়াম, এগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। আচ্ছা, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ হয়। ওকে, সূক্ষ্মকোণ কি, স্থূলকোণ কি, এগুলো একবার কিন্তু দেখে নিও তোমাদের বই থেকে। একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় এবং অপর দুটি কোণ কি হয়, সূক্ষ্মকোণ হয়। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট কিন্তু, ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়, অপর দুটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ হয়। মনে রাখে থাকে যেন। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হয়। স্থূলকোণী ত্রিভুজের কি হয়, একটি কোণ স্থূলকোণ হয়, অপর দুটি কোণ হয় সূক্ষ্মকোণ। প্রত্যেক ত্রিভুজে অন্তত কিন্তু দুটো সূক্ষ্মকোণ থাকতেই হবে। প্রত্যেক ত্রিভুজে অ্যাটলিস্ট দুটো সূক্ষ্মকোণ কিন্তু থাকতে হবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের কি ব্যাপারটা, একটা সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, 3টি কোণ সমান এবং প্রত্যেকটা কোণের মান কিন্তু 60 ডিগ্রি। এটা কিন্তু তোমাদের জানতেই হবে। আর সমকোণী সমদ্বিবাহু কি হচ্ছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের পরিমাণ, এটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। একটা কোণ দেখো 90 ডিগ্রি হবে, মানে এই যদি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, কথার কথা, ধরো এবার এই কোণটা তো 90 ডিগ্রি। তো এবার ধরো নাম দিচ্ছি আমি এ, এটা ধরো নাম দিচ্ছি আমি বি, এটা ধরো সি দিচ্ছি। ওকে। তো অ্যাঙ্গেল এ বি সি এটা 90 ডিগ্রি। তো এখানে বলা হচ্ছে বিসি এই বাহুটা আর এই যে এসি এই বাহু দুটো সমান, এরকম যদি কোনো ত্রিভুজে থাকে তবে তাকে আমরা বলি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে। আচ্ছা, নেক্সট দেখো, এক্স ডিগ্রি একটা কোণ আছে, তার পূরক কোণ কত? পূরক কোণ আমরা যে তার অপোজিটটা কি হবে, 90 মাইনাস এক্স ডিগ্রি। মানে ধরো একটা পূরক কোণ আছে 40 ডিগ্রি, তারপর যদি তোমাকে বলা হয় 40 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে তুমি 90 - 40 মানে কি হচ্ছে, 50 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? সিমিলারলি এক্স কোণ, এটা পূরক কোণ গেল। সিমিলারলি এক্স ডিগ্রি কোণে সম্পূরক কোণ কত হবে? সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস এক্স। ওকে। আচ্ছা, দুটো সরল রেখা, দেখো আমি যেগুলো বলছি সব কিন্তু কনসেপচুয়াল জিনিস, এইগুলো তোমাদের ম্যাথসের পরীক্ষার দেওয়ার আগে অবশ্যই কিন্তু জানা উচিত। তোমরা ক্লাস 9-এ পড়ো এখন, তোমাদের কিন্তু 8 পর্যন্ত বেসিক কনসেপ্টসগুলো এখানে কিন্তু যাচাই করা হবে। তাই তারা এক্সপেক্ট করছেন যে তোমরা এই কনসেপ্টগুলো জানো, সেই জন্যই কিন্তু আমি সমস্ত ফর্মুলাগুলোকে একটা জায়গায় আমি এনে তোমাদেরকে বলছি, এটা তোমাদের পরীক্ষার আগে অত্যন্ত হেল্পফুল হবে। তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, বারবার বলছি, যদি আহ, মনে হয় তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা দেখে নিতে পারো। ওকে। আচ্ছা, দেখো, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলি কিন্তু সমান হয়। তারপর দেখো, কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক ও বহির্দ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণটা কত হবে? 90 ডিগ্রি। কোনো কোণের একটা মানে ধরো একটা কোণ আছে, কথার কথা, ধরো এই একটা কোণ আছে, এই কোণটার অন্তর্দ্বিখণ্ডক হলো এইটা, সরি, আমি ছবিটা একটু ভালোভাবে আঁকি তাহলে বুঝতে পারবে। ধরো একটা কোণ আছে, এই কোণের অন্তর্দ্বিখণ্ডক যদি বলি আমি, ধরো এটা হলো অন্তর্দ্বিখণ্ডক, আর ধরো এইটা হচ্ছে বহির্দ্বিখণ্ডক। তো বহির্দ্বিখণ্ডক আর অন্তর্দ্বিখণ্ডকের মাঝে যে এই কোণটা, এটাকে বলা হচ্ছে এটা 90 ডিগ্রি হবে। এটা মনে রাখবে, এটা একটা কনসেপ্ট কিন্তু, হ্যাঁ। কোনো কোণে অন্তর্দ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দুর সাথে বিপরীত শীর্ষবিন্দু যুক্ত করলে যে রেখাংশটি পাওয়া যায় তাকে ত্রিভুজের মধ্যমা বলে। মানে একটা ত্রিভুজ আছে, ধরো এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই বাহু থেকে
এই এই বাহু থেকে এই অপর যে বাহুটা আছে এর মধ্যবিন্দু পর্যন্ত যদি আমি কোনো রেখা টানি, একেই বলা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। মানে ত্রিভুজের মধ্যমা টানার পরে এই অংশটা আর এই অংশটা কি হবে, সমান হবে। আচ্ছা, ত্রিভুজের দেখো যে কোনো একটি শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব টানলে যে রেখাংশটি পাওয়া যায় তাকে ত্রিভুজের উচ্চতা বলে। তো মধ্যমা আর উচ্চতা কিন্তু এক জিনিস নয়, এটা মাথায় রাখতে হবে। উচ্চতা কিন্তু অবশ্যই লম্ব হবে, আর মধ্যমা কি হবে, অপোজিট শীর্ষকোণ থেকে অপোজিট বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সংযোগকারী যে রেখাটা তাকেই বলা হচ্ছে কি, মধ্যমা। আচ্ছা, দেখো দুটি ত্রিভুজের মধ্যে একটির তিনটি কোণ যথাক্রমে অপরটির তিনটি কোণের যদি সমান হয় তাকে সদৃশকোণী ত্রিভুজ বলে। দুটি সদৃশকোণী ত্রিভুজের সমান 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 কোণকে অনুরূপ কোণ বলা হচ্ছে, আর সমান সমান কোণের বিপরীত বাহুগুলোকে বলা হচ্ছে অনুরূপ বাহু, এটা তোমরা জানো। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যার দুটো বাহু কিন্তু সমান, তাকে বলা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যদি তুমি লম্ব অঙ্কন করো, তাহলে লম্বটি শীর্ষকোণ এবং ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, মানে ধরো এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, বলা হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি এর উপর তুমি একটা লম্ব টানো, এই লম্বটা বলছে শীর্ষকোণকেও তোমার সমদ্বিখণ্ডিত করছে, মানে এটা, আর ভূমিটাকেও কিন্তু সমদ্বিখণ্ডিত করছে, তাই না? মানে এই পোর্শন আর এই পোর্শনটা কি হচ্ছে, সেম। দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার সূত্র, এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটাকে ভালোভাবে দেখো তোমরা। ঠিক আছে, দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তগুলো, একটা তো বাহু কোণ বাহু হতে পারে, একটা কোণ কোণ বাহু হতে পারে, আর একটা বাহু 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 হতে পারে। তিনটেই ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, সমকোণী ত্রিভুজের মধ্যে একটা অতিভুজ ও অপর একটা বাহু যথাক্রমে অন্যটির অতিভুজ ও অপর একটা বাহুর যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো কি হবে, সমান হবে, সর্বসম হবে। ওকে। আচ্ছা, দুটি ত্রিভুজ যখন সর্বসম হবে তাহলে অনুরূপ বাহুগুলি পরস্পর সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে, এবং তাদের ক্ষেত্রফল কিন্তু পরস্পর সমান হবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের দেখবে প্রিভিয়াস ইয়ারে যদি তোমরা ভিএসও এক্সাম, লেয়ার ওয়ানের এক্সাম যদি তোমরা অ্যানালাইসিস করো, তোমরা দেখবে এরকম একটা কিছু কিছু অনেক সময় কন্ডিশন দিয়ে দেবে, মানে সম্পর্ক দিয়ে দেবে ত্রিভুজের বাহুগুলোর মধ্যে যে কি সম্পর্ক আছে। দেখো, ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি সর্বদা তৃতীয় বাহুর অপেক্ষা কিন্তু বড় হবে, বৃহত্তর হবে। মানে ধরো একটা বাহুর দৈর্ঘ্য হলো এ, আর একটা বাহুর দৈর্ঘ্য মনে করো বি, তাহলে বলা হচ্ছে এ প্লাস বি শুড অলওয়েজ বি গ্রেটার দেন সি, মানে এ প্লাস বি কিন্তু সি এর থেকে বড় হতেই হবে। ঠিক আছে, ত্রিভুজের একটি কোনো একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃকোণটা বিপরীত অন্তঃকোণগুলির সমষ্টির সমান হবে, এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো এইগুলো কি তোমরা যখন জ্যামিতির পরীক্ষায় যখন কোশ্চেন দেবে, তখন জ্যামিতিতে কিন্তু এইগুলো অ্যাপ্লাই করবে। তোমরা কিন্তু এখানে কোনো কোশ্চেন কমন পাওয়ার ব্যাপার নেই, টোটালি কনসেপ্টের উপর বিল্ড করে তোমরা কিন্তু আনসার দিতে পারবে। তো এগুলো একবার দেখে নিও। আচ্ছা, ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ দুটিও কিন্তু পরস্পর সমান হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আবার ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হবে, উল্টোটাও সত্য। আচ্ছা, ত্রিভুজের একটি বাহু অপর একটা বাহু অপেক্ষা বেশি হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা মনে রেখো। বলছে ত্রিভুজের একটি একটি বাহু অপর একটা বাহু থেকে যদি বড় হয়, ধরো এবি আর এসি দুটো বাহু, তো এবি বাহুটা, কথার কথা এবি বাহুটা ধরো এবি, ধরো যদি গ্রেটার দেন এসি হয়, তাহলে কি বলছে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ, মানে এবি বাহুটার বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। ঠিক আছে, মানে আমরা যদি এরকম একটা ত্রিভুজ আঁকি, এ বি সি, এখানে বলা হচ্ছে দেখো এই বাহুটা এই বাহুর থেকে যদি বড় হয়, তাহলে এই বড় বাহুর যে বিপরীত কোণ, এই বড় বাহুর বিপরীত কোণ কোনটা, এটা, এর বিপরীত কোণটা বলেছে ক্ষুদ্রতর বাহুর যে বিপরীত কোণ, ক্ষুদ্রতর বাহুর তো এইটা এসি, তার বিপরীত কোণ তো এইটা। তো বলছে এই এই কোণটা এই কোণটার থেকে বড় হবে। তার মানে কি বস্তু, যদি এবি গ্রেটার দেন এসি হয়, তাহলে কি হচ্ছে এই কোণটা কি হচ্ছে তোমার বড় হবে, এটাই বলা হচ্ছে, মানে অপোজিট কোণটা বড় হবে। আচ্ছা,
ত্রিভুজের একটি কোণ অপর একটা কোণ অপেক্ষা বেশি হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। সেম জিনিস, জাস্ট কোণ দিয়ে বলা আছে। আচ্ছা, একটা সরলরেখার বহিস্থ কোনো বিন্দু হতে ওই সরলরেখা পর্যন্ত যে সকল রেখাংশ অঙ্কন করা যায় তাদের তাদের মধ্যে লম্বের দূরত্বই সবচেয়ে সবচেয়ে কিন্তু ক্ষুদ্রতম। এটা মনে রেখো। তারপর দেখো বহুভুজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। বহুভুজ নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আমার প্লেলিস্টে আছে। তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই কিন্তু আহ, ভিডিওটা কিন্তু দেখে নিও। ওখানে বহুভুজের আমি ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছি। সেম জিনিস এখানেও আবার বলছি। এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের টোটাল অন্তঃকোণগুলো সমষ্টি 2n-4 সমকোণ। এটাকে যদি এইভাবে তোমরা না করো তাহলে দেখো 2 ইন্টু তোমরা এরকম লিখতে পারো 2 × n-2, ঠিক আছে, ইন্টু 90 ডিগ্রি সমকোণ। এইভাবে মনে রাখতে পারো 2 × n-2 × 90 ডিগ্রি। এটা হচ্ছে টোটাল অন্তঃকোণগুলোর সমষ্টি। আর এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণের মান কত? এই যে 2n- যেটা এটা তুমি বের করলে ডিভাইডেড বাই এন, যতগুলো বাহু আছে, এটা হচ্ছে একটা অন্তঃকোণের মান। আর মনে রাখবে যে কোনো বহুভুজের একটা অন্তঃকোণ আর একটা বহিঃকোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। একটা অন্তঃকোণ একটা বহিঃকোণ। যে কোনো বহুভুজের বাহুগুলি যদি আমরা বর্ধিত করতে থাকি তাহলে যে বহিঃকোণগুলি উৎপন্ন হবে তাদের সমষ্টি কী হবে? 360 ডিগ্রি। এটা আমি আমার যে বহুভুজের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি, তো এটা তোমরা দেখে নিও। আচ্ছা, তারপর এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো সুষম বহুভুজে প্রত্যেকটা বহিঃকোণের মান কত? 360 ডিগ্রি বাই এন। তো তোমরা যদি বহিঃকোণটা পেয়ে যাও, অন্তঃকোণ অবশ্যই 180, 180 মাইনাস বহিঃকোণ করলেই কিন্তু তুমি কি কি পাবে? 360 ডিগ্রি, ঠিক আছে, 360 ডিগ্রি বাই এন। তাহলে তোমরা এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের প্রত্যেকটা বহিঃকোণ যদি জানো তাহলে কিন্তু তাহলে কিন্তু প্রত্যেকটা অন্তঃকোণও কিন্তু পেয়ে যাবে। ওকে, এইভাবেও বের করতে পারো। আচ্ছা, তারপর দেখো সামান্তরিক। এই দেখো এগুলো হচ্ছে মানে বেসিক জিনিস, এগুলো তোমাকে জানতেই হবে। ঠিক আছে, আর ভিএসও লেয়ার 1, লেয়ার 2 বা লেয়ার 3 যাই বলো, এই পরীক্ষাগুলো দিতে গেলে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু তোমাকে এই ফর্মুলাগুলো জানা অত্যন্ত দরকার। সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়, বিপরীত কোণগুলি পরস্পর সমান, এবং প্রত্যেক কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। ওকে, সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মনে রাখবে, শুধু সমদ্বিখণ্ডিত করে, কিন্তু রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু মনে রাখবে। সামান্তরিকের কর্ণ কি করে? অনলি সমদ্বিখণ্ডিত করছে, কিন্তু রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান সেটা হচ্ছে সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান সেটা সামান্তরিক। যে চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা সামান্তরিক। আর কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে তাকেও সামান্তরিক বলে। এগুলো সামান্তরিকের ধর্ম, এগুলো সামান্তরিকের ধর্ম, তোমাদের টেক্সট বইতেও আছে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে আমি এত ডিটেলসে যাচ্ছি না। তোমরা ত্রিভুজের বই থেকে, মানে 7-8 বই থেকে, কেসি নাগের বই হোক বা টেক্সট বুক হোক, আশা করি তোমরা ত্রিভুজের ধর্মগুলো জানো। আমিও কিছু এখানে আলোচনা করেছি, সেগুলো একবার দেখে নিও। আচ্ছা, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু হয়। এর মধ্যে ইম্পর্টেন্ট আর যেটা আছে, বৃত্ত তোমাদের নেই। তারপরে পরিমিতি, এখানে পরিমিতি বলা আছে। দেখো এখানে কিছু ফর্মুলা আছে, এগুলো ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট করতে পারো। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, কিভাবে এই ফর্মুলাগুলোকে তোমরা আশা করি জানো, এগুলো মুখস্থ করে নিও। এগুলো দিয়ে অঙ্ক অনেক করেছো তোমরা, আশা করি তোমরা কিন্তু দেখে নেবে একবার। আচ্ছা, তারপর দেখো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু, পরিসীমা, বর্গক্ষেত্রের বাহু পরিসীমা বাই 4 হয়। তারপর বর্গক্ষেত্রের কর্ণ হয় √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তো এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমাদের দেখে নেবে একবার। রম্বসের ক্ষেত্রে কি হচ্ছে? রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা হয়, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। রম্বসের পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর যেটা আমি বলেছিলাম, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, ট্রাপিজিয়াম আসতেও পারে আবার নাও আসতে পারে, তোমরা তাও দেখে রেখো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উহাদের মধ্যে দূরত্ব। ঠিক আছে, মানে ধরো একটা ট্রাপিজিয়াম আমি আঁকি, এই একটা ধরো ট্রাপিজিয়াম আছে। তো এই ট্রাপিজিয়ামের
এইগুলো দুই মনে করো লম্ব, মানে এটা উচ্চতা, ঠিক আছে? তো এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, এই যে সমান্তরাল বাহু আছে এদের সমষ্টি, ইন্টু কি হচ্ছে উহাদের মধ্যে দূরত্ব, ওদের মধ্যে এই দূরত্ব ধরো এইচ, এটাও এইচ হবে, তাহলে ওদের মধ্যে দূরত্ব, এই ফর্মুলা দিয়ে ট্রাপিজমের ক্ষেত্রফল বের করতে দিতে পারে, তোমরা কিন্তু এটা করবে। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? ভূমি ইন্টু উচ্চতা। আর আয়তাকার ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল, মানে আমরা যে ঘরে থাকি ধরো, তার চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর ত্রিভুজের ক্ষেত্রফল এটাও হয় যে হাফ ইন্টু যে কোনো একটা বাহু, আর বাহুটির উপর বিপরীত শীর্ষবিন্দু হতে লম্ব, মানে দেখো সেই বেসিক্যালি এই ফর্মুলাটাই কিন্তু হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, নেক্সট, এইটা তোমাদের ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য মনে করে দেওয়া আছে, তাহলে অর্ধ পরিসীমা যেটা আমরা বের করতে পারি সেটা হচ্ছে এস বলা হয়, এস হচ্ছে বাহু তিনটির যোগফল বাই 2। এবার এস যখন পেয়ে যাবে তখন ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক, ঠিক আছে? এটা এটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা, ক্ষেত্রফল, পরিসীমা, পরিব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ, এই দুটো তোমাদের এখন না করলেও চলবে, কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই তুমি দেখে রেখো। সমকোণী ত্রিভুজ আমরা জানি ক্ষেত্রফল হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, মানে যেটা তোমার লম্ব আর ভূমি। অতিভুজ স্কোয়ার আমরা জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সবাই এটা আমরা জানি, তাই তো? এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ যেটা, ওটা যদি কি করে বের করব? √2 ইন্টু একটি সমান বাহু। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 1/4 ইন্টু অতিভুজের স্কোয়ার, এটা মনে রাখবে। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এইটা মনে রাখবে, হাফ ইন্টু এ ইন্টু রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 বর্গ একক, এটা মনে রেখো। বৃত্ত তোমাদের এখন দরকার নেই। 1 লিটার মানে হচ্ছে কত? 1000 ঘন সেন্টিমিটার বা সিসি। হুম, সমকোণী চৌপল দেখতে পারো, সমকোণী চৌপল দেখো, ঘনফল হচ্ছে এবিসি, সমগ্র তলের ক্ষেত্রফল এটা, কর্ণের দৈর্ঘ্য রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর উহার ধারগুলির যে সমষ্টি সেটা হচ্ছে 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি একক। ঘনক তোমরা দেখবে অবশ্যই, ঘনকের ক্ষেত্রে কি হচ্ছে? ঘনফল এ কিউব, সমগ্র তলের ক্ষেত্রফল 6a², কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু এ, আর যে কোনো একটি তলের ক্ষেত্রফল স্কোয়ার, যে কোনো একটি তলে কর্ণের দৈর্ঘ্য √2a। তবে তোমরা এই এই যে ঘনফল, তারপর সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, এইগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, আর একটি তলের ক্ষেত্রফলটা দেখে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট এগুলো। আর টোটাল ধারগুলোর সমষ্টি 12a, এটা হয়তো শর্ট কোশ্চেন ফট করে হয়তো দিয়ে দিতেও পারে, তাই উহার ধারগুলির সমষ্টি 12a। আচ্ছা, একটা সমকোণী চৌপল বা একটা ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা 8টা, কতগুলো ধার থাকে? 12টা, তলের সংখ্যা 6টি, ও কর্ণের সংখ্যা কিন্তু 4। এটা মুখস্থ করে নেবে এবং এটা কিন্তু দেখে নেবে যে সমকোণী চৌপলটা বেসিক্যালি যখন হয় কতগুলো শীর্ষবিন্দু হয়, তোমরা নিজেরাও একবার কিন্তু ছবিটা এঁকে দেখে নিও। তারপরে নেক্সট আমি আসছি, দেখছি আর কিছু তোমাদের বলা যায় কিনা। এগুলো আর লাগবে না, ব্যাস। মোটামুটি যে কটা বললাম, এই কটা ফর্মুলা, মানে পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতি, এই কয়েকটা ফর্মুলা যদি তোমরা ঠিকঠাকভাবে দেখে যাও এবং তোমরা প্র্যাকটিস করো, এটা নিয়ে অঙ্ক প্র্যাকটিস করো, এবং খাতায় তোমরা যদি নোট ডাউন করে নেবে অবশ্যই। আমি বলছি এই খাতাটা, তারপর ফিজিক্সের ফর্মুলার খাতা, এগুলো পরীক্ষার আগের দিন তোমরা যখনই রিভিশন দেবে, ফর্মুলা খাতা এগুলো তখন তোমাদের মাথায় থাকবে। একটা জায়গায় যদি থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আশা করি আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। এটা নট অনলি আমাদের এই পরীক্ষার জন্য, এটা আমাদের পরবর্তী বিভিন্ন পরীক্ষাতেও আমাদের কাজে কাজে লাগবে অঙ্কের ফর্মুলাগুলো। তাই এই ভিডিওটাকে তোমরা শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করবে। আর তোমাদের ভালোবাসা যেমন রয়েছে, তোমাদের সবার আন্তরিকতা এবং ভালোবাসা আমি আমার চ্যানেলটাকে আমি চেষ্টা করছি যে যেভাবে এটাকে আরো উন্নত করা যায়। তোমাদেরও কিছু কমেন্টস তোমরা দিও, তো আমি সেটার অপেক্ষা করব। তো ঠিক আছে, চলো, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তোমাদের
ভিএসও পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা প্রত্যেকে লেয়ার ওয়ানটা ক্লিয়ার করো এবং পরবর্তী ধাপগুলো তোমরা পেরিয়ে যাও। তো এই এই কথা বলে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। চলো, গুড বাই।